প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির যে আমাদের ফিনান্স প্রথম পত্র রয়েছে সেই ফিনান্স প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, সেটা হচ্ছে নবম অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের এই 2টি করে সৃজনশীল আসে, এইবার কমপক্ষে আমরা একটা তো পাবোই মাস্ট। এই অধ্যায় আমাদের নবম এবং দশমেও ছিল, কিন্তু তার যে সূত্রগুলো ছিল ছোট ছোট সূত্র ছিল এবং কাজ কম ছিল। এখন যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে একটু আমরা বর্ধিত সূত্র পাবো। আচ্ছা, আমরা কথা না বাড়ি একদম মূল আলোচনা চলে যাই। আমরা এই অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগ বলতে আমি বোঝাচ্ছি এরকম যে আমাদের এই অধ্যায়ের মধ্যে সাধারণত 3 ধরনের সূত্র হয়। প্রথমটি হচ্ছে আমাদের বলে যে আয়ের হার নির্ণয় করো, তারপরে বলে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এবং বিভেদাঙ্ক নির্ণয় করো। আয়ের হারকে আমরা আর বার দ্বারা প্রকাশ করব এবং আদর্শ বিচ্যুতিকে আমরা এসডি অথবা এই সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করবে এবং যে সর্বশেষ যেটি বিভেদাঙ্ক এটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই 3টার সূত্রর সমন্বয় মূলত এই অধ্যায়টা। কিন্তু এখানে একটু আমাদের জড়তার বিষয় হচ্ছে এটাই যে এই অধ্যায়টার মধ্যে সম্ভাবনার মান মাঝে মাঝে দেওয়া থাকে উদ্দীপকে, আবার মাঝে মাঝে দেওয়া থাকে না। এর জন্য এটা 2টা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেল। সম্ভাবনার মান যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমাদের কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হবে তা আমাদের জানতে হবে। এগুলো পুরোপুরি আমাদের যে 10-এর যে আমাদের যে বেসিকটা ছিল বা 10-এর যে নিয়ম অঙ্কগুলো করতাম ফিনান্সের, সেইভাবে যে সম্ভাবনার মান যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে আমাদের কীভাবে আয়ের হার বা গড় আয় অথবা প্রত্যাশিত আয়ের হার, এই 3টি আমাদের সিমিলার বিষয়। আয়ের হার, গড় হার বা প্রত্যাশিত আয়ের হারকে আমরা আর বার দ্বারা প্রকাশ করি। এটা নির্ণয় সূত্র হচ্ছে এরকম: আয়ের যোগফলকে আমরা বছর সংখ্যা দ্বারা ভাগ করব। এটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে এটা আর মাইক্রো হয়ে যায়। আমরা এইভাবে লিখতে পারি যে সামেশান আর আই মানে টোটাল আয়ের যোগফল এবং নাম্বার অফ ইয়ার মানে টোটাল যে বছর দেওয়া থাকবে তার দ্বারা ভাগ করলে আমাদের আয়ের হারটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমাদের বের করতে হয় যে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয় বা এসডি নির্ণয় করতে হয়, এটাকে কিন্তু আমরা অবশ্যই সিগমা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে তার সূত্রটি হবে এরকম: প্রথমে আমরা একটা রুট ওভার দিব বড় করে এবং উপরে লিখবো সামেশান আই থেকে আমরা গড় বাদ দিব এবং হোল স্কোয়ার করব এবং এই পুরো অংশটাকে ভাগ করবো আমরা n-1 দ্বারা। তাহলে আমাদের হয়ে যাচ্ছে আদর্শ বিচ্যুতি সূত্রটা। আচ্ছা, এটাকে কিন্তু আমরা আরেকটু ছোটো করে লিখতে পারি এইভাবে যে বড় করে আমরা একটা রুট চিহ্ন দিব, তারপরে লিখবো সামেশান আমরা আর আই দ্বারা মূলত বুঝিয়েছি এখানে আইকে, আর আর বার দ্বারা মূলত গড়কে বুঝিয়েছি এবং এটা থেকে এটা বাদ দিয়ে আমরা আবার হোল স্কোয়ার করবো, আবার এটাকে ভাগ করবো n-1 দিয়ে। এই হচ্ছে আমাদের এই আদর্শ বিচ্যুতি সূত্রটি। আর সর্বশেষ যে সূত্রটি সেটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক বা সিবি সূত্রটা। সিবি সূত্রটা হবে এরকম যে উপরে লিখবো আমরা যে আমাদের আদর্শ বিচ্যুতির মানটা মানে সিগমার মানটা, এটাকে ভাগ করবো আমরা আর ভার দ্বারা মানে গড় আই বা প্রত্যাশিত আই যাকে বলেছিলাম এটা দ্বারা ভাগ করবো এবং আমরা 100 দ্বারা গুণ করবো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে বিভেদাঙ্ক। এই 3 ধরনেরই মূলত অঙ্ক আসে আমাদের পরীক্ষায়। এখন আমরা তার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, মানে যদি প্রশ্নের সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আমাদের কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে সূত্রগুলো হবে। দেখতে পাচ্ছ এইদিকে লেখা আছে যে সম্ভাবনার মান দেওয়া থাকলে আমাদের বলতে পারে যে আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করো, এটাকে অবশ্যই আমরা আর বার দ্বারা প্রকাশ করব। আবার বলতে পারে যে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো বা পরিমিত ব্যবধান নির্ণয় করো বা এসডি নির্ণয় করো, উভয়ই কিন্তু সিমিলার, এটাকে আমরা অবশ্যই সিগমা দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের সূত্রটা হবে এইটা। আর যদি বলে যে বিভেদাঙ্ক নির্ণয় করো তাহলে সিমিলার। আমাদের যে সম্ভাবনার মান দেওয়া না থাকলেও আমরা বিভেদাঙ্ক বা সিবি যেভাবে বের করি, যদি আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকে তবুও কিন্তু আমরা সেম সূত্র ব্যবহার করি আমরা সমাধান করব। আমাদের এই 2টা সূত্র একটু বিশ্লেষণ করে দিই যে আমরা আর বার বের করব। আর বার বের করার ক্ষেত্রে কিন্তু যখন আমরা এই সূত্রটা দেখেছিলাম ইজি একটা সূত্র ছিল যে উপরে আয়ের যোগফলটা ছিল আর এন দ্বারা ভাগ করেছিলাম, আয়ের যোগফলটা ছিল এবং এটাকে এন দ্বারা ভাগ করেছিলাম। কিন্তু এখন কিন্তু আর এরকম হবে না, কারণ এখানে সম্ভাবনার মান দেওয়া আছে। তাহলে আমাদের করণীয় কি, যতগুলো বছর দেওয়া থাকবে 3 বছর হোক বা 4 বছর হোক, সেই বছরের আয়ের অংশের সাথে আমাদের যে সম্ভাবনার মান দেওয়া থাকবে তা গুণ করতে হবে। প্রথম বছরের আয়ের সাথে প্রথম বছরের সম্ভাবনা গুণ, তারপরে যুগচিহ্ন, আবার দ্বিতীয় বছরের আয়ের সাথে দ্বিতীয় বছরের সম্ভাবনা গুণ, ক্রমান্বয়ে আমরা তৃতীয় চতুর্থ বছরের যে সম্ভাবনার মান তার সাথে আয়ের মান গুণ করব যদি একাধিক বছর থাকে। এই হচ্ছে আমাদের সূত্রটা। আর যদি যে এসডি বা পরিমিত ব্যবধান বলে তাহলে কি করব, প্রথমে আমরা বড় করে একটা রুট চিহ্ন দিব এবং এই থেকে আমাদের আয় থেকে আমাদের বাদ দিতে হবে গড় আয়, মানে আয়ের যে মানটা দেওয়া থাকবে বা যে প্রকল্পের আয় দেওয়া থাকবে প্রথম আয়ের অংশটা লিখবো, তার থেকে আমাদের গড় বাদ দিব। আমরা তো গড় বা আয়ের হার তো
আমরা নির্ণয় করব এর আগে, মানে আদর্শ বিচ্যুতি করার আগে তবু সেটা করেই নিব। তাহলে আমরা পেয়ে যাবো আরবার, এবং আই থেকে আরবার বাদ দিব এবং এটাকে হোল স্কোয়ার করব, এবং তার সাথে গুণ আকারে রাখবো এই প্রথম বছরের বা প্রথম যে আয়, সেই আয়ের পাশাপাশি যে সম্ভাবনার মান দেওয়া থাকবে সেটা গুণ করব। তারপরে লিখবো দ্বিতীয় বছরের আয়, এবং তার থেকে যে গড়টা বাদ দিব, গড় আয় বাদ দেওয়ার পরে এটাকে আবার হোল স্কোয়ার করবো এবং এর সাথে গুণ করব দ্বিতীয় বছরের যে সম্ভাবনার মান তা। সিমিলারভাবে আমরা তৃতীয় বছরের কাজ এইভাবেই করবো, যদি চতুর্থ বছর থাকে এইভাবেই করব। আচ্ছা, আরেকটা এখানে নোটের বিষয় হচ্ছে এরকম, যদি প্রশ্ন আমাদের বলে যে ঝুঁকি নির্ণয় করা কোনটির ঝুঁকি বেশি বা কম, তাহলে কিন্তু আমাদের একদম বিভেদাঙ্ক পর্যন্ত আসতে হবে, কারণ এই স্টেপগুলো করেই এই পর্যন্ত আমাদের আসতে হবে। কারণ বিভেদাঙ্ক বলে তো অবশ্যই আমাদের এই দুইটা পার্ট করতে হবে, মানে আয়ের হার নির্ণয় করতে হবে গড়, এবং আদর্শ বিচ্যুতি করতে হবে। আর যদি স্পেসিফিকভাবে তার প্রশ্নে বলে দেয় যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো বা শুধু পরিমিত ব্যবধান নির্ণয় করো, তাহলে এটা এই সূত্র অ্যাপ্লাই করলেই হবে, বা এটার মাধ্যমেই, বা যদি দুইটা প্রকল্প দেওয়া থাকে প্রশ্নে, আমাদের দুইটি প্রকল্পেরই আমরা এসডি বা সিগমা বের করব এবং তারপর তুলনা করব যে কোনটা বেশি বা কোনটা কম। যেহেতু এটা ঝুঁকির অধ্যায়, আমাদের ঝুঁকি কম হওয়াই ভালো, তাহলে যেটার কম বেরোবে সেটাকে আমরা গ্রহণযোগ্য বলবো, কারণ ঝুঁকি কম মূলত আমাদের রিস্ক কম এরকম বোঝায়, প্রতিষ্ঠানটা গ্রহণযোগ্যতা পায় বেশি। যে প্রকল্পের বা যে আমাদের কোম্পানির এই তোমার এসডি বা সিগমার মান বেশি বের হবে, সেটা রিস্ক বেশি বা সেটা গ্রহণযোগ্য না, এরকম যদি প্রশ্নে বলে আমরা এভাবে আমরা মতামতটা প্রকাশ করবো। এই হচ্ছে মূলত সূত্রের ব্যাখ্যাগুলো। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি।